নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নেব হেডলাইন। শুভেন্দু অধিকারীকে প্রথম বার্তা মোদির। শপথ নেওয়ার পর বাংলায় মুখ্যমন্ত্রীকে কি বললেন দেশের প্রধানমন্ত্রী? সাঁওতালি ভাষায় শপথ নিলেন রানীবাঁধের বিধায়ক। শুভেন্দুর মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আর কারা? নতুন মন্ত্রীকে বিশেষ উপহার দিতে চান হুমায়ুন। শুভেন্দুর জন্য কি নিয়ে যাবেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক? মমতা ছেড়ে যাওয়ার নবান্নের প্রথম মন্ত্রিসভার বৈঠক। শুভেন্দুর বড় সিদ্ধান্তের সম্ভাবনা। যাওয়ার আগে কত টাকা ঋণ রেখে গেল মমতা সরকার? মৃত্যুর পর আধার নিষ্করণ জরুরি, তা না হলেই হবে সর্বনাশ। জেনে নিন অনলাইন পদ্ধতি। কালীঘাটের মায়ের পা থেকে পদ্মফুল আমার হাতে পড়ে। আগাম জয়ের টের পেয়েছিলেন শুভেন্দু। শুক্রতে বিদ্রোহী হয়েছিলেন মেয়ে, শনিতে বড় সিদ্ধান্ত নিলেন ফিরাদ। থালাপতির বিজয় সরকার গঠনের অনুমতি রাজ্যপালের। আগামীকালই শপথ। শ্যামাপ্রসাদের বাড়ি থেকে বেরিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। শুভেন্দুর শপথ গ্রহণ মেটতেই মমতার রবীন্দ্র জয়ন্তী কারা কারা এলেন? মুখ্যমন্ত্রী হওয়ার পরই প্রথম বড় বৈঠক শুভেন্দুর। বাংলার জয়ের ইঙ্গিত দিয়েছেন কালীঘাটের মা কালী। অদ্ভুত এক অভিজ্ঞতার কথা শোনালেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের বাংলায় জনশক্তিকে প্রমাণ প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যে শপথ নিল বঙ্গের প্রথম বিজেপি সরকার। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতিন নবীন ছিলেন দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠনের পর ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, নীতিশ প্রামাণিক, অশোক কৃত্যায়ন ও ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা গভীরভাবে বোঝেন এবং তার নেতৃত্ব রাজ্যের উন্নয়ন হবে। পাশাপাশি নতুন মন্ত্রীদেরও শুভেচ্ছা জানান মোদী। রবীন্দ্র জয়ন্তীর দিন এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়াকে সুকরণ কাকতালীয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ আজও দেশের উন্নয়নের পথ দেখায়। মোদী আরও বলেন, 9ই মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন অধ্যায়ন সূচনা হবে। স্মরণীয় দিন। বাংলার রাজনৈতিক ইতিহাসে যোগ হলো নতুন এক অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পরেই প্রথম রাজ্যের প্রশাসনিক ক্ষমতায় দখল করল ভারতীয় জনতা পার্টি। 207টি আসনে নিরাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার মহাকারণ নবান্ন পরিচালনার দায়িত্ব পেলেন পদ্মা শিবিরের সৈনিকরা। শনিবার রাজভবনে আয়োজিত হলো এক বড় অনুষ্ঠান। রাজ্যপাল RN রবিন নবনিযুক্ত প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পাঠ করান। সংবিধানে মর্যাদা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলায় নতুন প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর মন্ত্রিসভায় অন্যান্য সদস্যরাও শপথ নেন। মন্ত্রিসভার জায়গা পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, অশোক কৃত্যায়ন, নীতিশ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। রাজনৈতিক মহলে অভিজ্ঞতা ও সাংগঠনিক নেতাদের এই সমন্বয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদিরাম টুডু। তিনি সম্পূর্ণ সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন, যা আদিবাসী সমাজের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা হিসাবে দেখা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী সহ 6 জন শপথ নিয়েছে, তবে এখনও দপ্তর বন্টনের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শিক্ষা, স্বাস্থ্য ও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দপ্তর কার হাতে যায়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই নতুন সরকার বাংলায় রাজনীতিতে এক নতুন সরকারের সমীকরণের সূচনা করল। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসাবে অধিকারের জন্য মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ছানাবড়া এবং বেলডাঙ্গার মনোহারা মিষ্টির উপহার নিয়ে যাবেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই ব্যস্ততার কারণে এখনই শুভেন্দুর হাতে উপহার তুলে দিচ্ছেন না হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, আগামী 14-15ই মে বিধানসভায় গিয়ে নওদার বিধায়ক হিসাবে শপথ নেওয়ার দিনই শুভেন্দুর হাতে মুর্শিদাবাদের বিখ্যাত ছানাবড়া ও বেলডাঙ্গার মনোহারা মিষ্টি তুলে দেবেন। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে অভিনন্দন জানিয়ে
হুমায়ুন লেখেন, নতুন সরকারের হাত ধরে বাংলার শান্তি, সাম্প্রতিক ও উন্নয়নের পরিবেশ গড়ে উঠুক। বেকারদের কর্মসংস্থান, কৃষকদের স্বার্থ রক্ষা সরকারের আগ্রহী ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই স্বাক্ষরতে হুমায়ুন বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় মানুষের মধ্যে অনেক আশা জাগিয়েছিলেন, কিন্তু পরে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি চান ভবিষ্যতে যেন শুভেন্দু অধিকারীরা সরকারের বিরুদ্ধে একই অভিযোগ না ওঠে। পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের আর ভোট ব্যাংক হিসাবে ব্যবহার না করার আবেদন জানান তিনি। হুমায়ুন আরও জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার বিশেষ প্রশাসনের পক্ষ থেকে যোগ না করা হলেও পরে আর ডাক পায়নি। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমি সৌজন্য রাজনীতিতে বিশ্বাস করি, তাই রাজনৈতিক মতভেদ ভুলে নতুন মন্ত্রীকে জেলার বিখ্যাত মিষ্টি খাওয়াইয়ে শুভেচ্ছা জানাতে চান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, নবান্ন থেকে সরকার পরিচালনা করবেন না তিনি, মহাকরণে বসবেন। কিন্তু যতদিন মহাকরণে সংস্কারের কাজ শেষ না হচ্ছে ততদিন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরকার পরিচালনা করবেন বিধানসভার মুখ্যমন্ত্রী ঘর থেকে। তবে নতুন সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে মমতা ছেড়ে যাওয়ার নবান্নই। শুভেন্দু অধিকারী আগামী শুক্রবার নবান্নে গিয়ে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন বলে সূত্রে খবর। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের রাজ্যে চালু করার বিষয়ে অনুমোদন মিলতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হচ্ছে। শনিবার বিকেলে প্যারাগ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, অশোক কৃত্যায়ন, নীতিশ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুটু। যদিও এখন দপ্তর বন্টনের ঘোষণা হয়নি, বাকি মন্ত্রীদের পরেই শপথ নেবেন। আগামী বুধবার ও বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে মঙ্গলবার রাজ্যের আরবিএন প্রকট স্পিকার হিসাবে তাপস রায়কে শপথ বাক্য পাঠ করাবেন। এদিকে বিজেপি সরকারের সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে প্রশাসন পরিচালনা করবেন। তবে সংস্কারের কাজ চালায় আপাতত বিধানসভাতেই বসবেন শুভেন্দু। সোমবার নবান্নে রাজ্যে ডিজিপি, ইডিজি, আইন শৃঙ্খলা সমস্ত জেলার পুলিশ সুপারদের নিয়ে প্রথম প্রশাসনিক বৈঠক করারও কথা বলেছেন তার। বামেরা লক্ষাধিক টাকা ঋণ চাপিয়ে তোলে গেছে 2011 সালে ক্ষমতায় আসা থেকে 2026 বিদায়ের আগে পর্যন্ত। এই অভিযোগ বারে বারে করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা বদল হয়েছে। প্রথমবার বঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ক্ষমতায় পালা বদলের পর নতুন বিজেপি সরকার সামনে একাধিক বড় চ্যালেঞ্জ রেখে গেল বিজয়ী তৃণমূল সরকার। সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে আসছে দরিদ্র, ঋণ, শিল্প, জমি অধিগ্রহণ ও কর্মসংস্থান প্রশ্ন। সূত্রে খবর, রঙ্গরাজন কমিটির তথ্য অনুযায়ী রাজ্য এখনও প্রায় 11.89% মানুষের দরিদ্র সীমার নিচে বাস করছেন, দরিদ্র সীমার নিচে বাস করেন। অন্যদিকে তৃণমূল সরকারের আমলে রাজ্যের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 7.71 লক্ষ কোটি টাকা, যা নতুন সরকারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করবে। শিল্পক্ষেত্রে উদ্বেগ বাড়ছে। বিজেপি বিনিয়োগে দেশের মোট অংশীদারির মাত্রা 0.6% বাংলা দখলে। পাশাপাশি প্রায় 7,000 রাজ্য সংস্থার রাজ্য ছেড়ে চলে গেছে বলে দাবি করা হচ্ছে। জমি অধিকার গ্রহণের সমস্যার কারণে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজও ধাক্কা খেয়েছে। রেলের দাবি প্রয়োজনীয় জমির মাত্রা 27% রাজ্যকে দিয়েছে। এছাড়া বহু পরিকাঠামো প্রকল্পের কাজ ধীর গতিতে চলছে। কর্মসংস্থানের অভাব, ভিন রাজ্যে কাজের খোঁজ পাড়ি দিচ্ছেন বহু মানুষ। সরাসরি সরকারি হিসাবে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 22 লক্ষ হলেও বেসরকারি হিসাবে তা 50 লক্ষেরও বেশি বলে দাবি। এখন দেখার নতুন সরকার এই সমস্যাগুলি কতটা মোকাবিলা করতে পারে। ভারতীয়দের কাছে ভোটার কার্ডের মতোই আধার কার্ডও সমান গুরুত্বপূর্ণ, বা তার বেশি বলা যেতে পারে। আধার কার্ড ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হয় না। ব্যাংক অ্যাকাউন্ট বা ফোন নাম্বার সব জায়গায় আধার সংযুক্তকরণ বাধ্যতামূলক। আধার কার্ড আপনার তথ্যে ভাণ্ডার বলা যেতে পারে, এমনকি মৃত্যুর পরও গুরুত্বপূর্ণ। ভাবছেন কিভাবে? কারণ আপনার মৃত্যুর পর যদি আধার কার্ড নিষ্ক্রিয়করণ না করে দেওয়া হয় তাহলে বড় ঘটনা ঘটতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিমেষ ফাঁকা হয়ে যেতে পারে। কেন আধার নিষ্ক্রিয়করণ প্রয়োজন? পরিবারে কেউ মারা গেলেন বা নথি নিয়ে কি করা উচিত তা স্পষ্ট ধারণা থাকে না অনেক সময়। হয়তো অবহেলার পড়ে থাকে নথিগুলো। কিন্তু আধার কার্ড যদি আপনি ফেলে রাখেন তাহলে কেউ আপনার পরিচয় চুরি করে বিভিন্ন অসৎ কাজে ব্যবহার করতে পারেন। ওই ব্যক্তির নামে পেনশন, ভুক্তিক বা অন্যান্য সরকারি সুবিধা দাবি করার চেষ্টা করতে পারে। সম্পদ সুরক্ষিত থাকবে। আধার ব্যবস্থাকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে অনেক দিন আগে থেকেই আধার নিষ্ক্রিয়ণ কাজ শুরু করে দিয়েছেন ইউনিয়ন
আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI ইতিমধ্যে মৃত ব্যক্তিদের 2.5 কোটির বেশি আধার নাম্বার নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। 15 বছরে তৃণমূল সরকারের পতন ঘটিয়েছে। শনিবার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। আর শপথের কয়েক ঘন্টার পরেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলে দিলেন রাজ্যের পালা বদল যে হচ্ছে তা কালীঘাটের মন্দিরে গিয়ে উপলব্ধি করেছেন তিনি। ভোটের আগে কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়ে কি হয়েছিল তার সঙ্গে এদিন জানালেন শুভেন্দু। শনিবার ব্রিকেটে প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু। কয়েক ঘন্টার পর ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান নতুন মুখ্যমন্ত্রী। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন থেকে বেরিয়ে তিনি বলেন, বিজেপি যে ক্ষমতায় আসতে চেয়েছে কালীঘাট মন্দিরে গিয়ে সেই উপলব্ধি হয়েছে তার। সেদিনের ঘটনার বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, কালীঘাট মায়ের আশীর্বাদ আমার সঙ্গে ছিল, কারণ আমি যেদিন প্রথম মাকে প্রণাম ও পুজো করতে যাই সেদিন মায়ের পা থেকে একটি ফুল আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার কিংবা আমাদের উপর রয়েছে। এদিন কালীঘাট মন্দিরে যাবেন বলে জানান শুভেন্দু। একই সঙ্গে তিনি বলেন, আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরে যাওয়াও পরিকল্পনা রয়েছে। 26 নির্বাচনে বিজেপি 207টি আসন পেয়েছে, তৃণমূল পেয়েছে 80টি আসন। শুভেন্দুর নিজে 2টি আসনে প্রাপ্তি হয়েছেন। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর দুটো আসনই জিতেছেন তিনি। বাংলার প্রথম বিজেপি সরকার মুখ্যমন্ত্রী হিসাবে এদিন ব্রিগেড ময়দানে শপথ নিয়েছেন তিনি। আর শপথ গ্রহণের পরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শ্রদ্ধাজ্ঞাপন করেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে তৃণমূল প্রচারের প্রথম সারিতে দেখা যায়। নিজের বাবার হয়ে প্রচার তো বটেই, পাশাপাশি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রচার কর্মসূচিতে উপস্থিত থাকেন। সেই ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম শুক্রবার সমাজ মাধ্যমে মহাভারতের প্রসঙ্গে তুলে করা মমতাকে ধৃতরাষ্ট্র ও অভিষেককে দুর্যোধন বলে খোঁচা দিয়েছেন। আর একদিন কাটতেই বড় পদক্ষেপ করলেন তার বাবা ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র জোড়া হোয়াটসঅ্যাপ অ্যাপের জোড়া গ্রুপ থেকে বেরিয়ে গেলেন। মেয়র জানিয়েছেন, সরকারি নাম্বার তিনি ছেড়ে দিলেন। যেহেতু তিনি মন্ত্রী থাকছেন না, তাই তিনি সরকারি নাম্বার থেকে গ্রুপে লেফট হচ্ছেন, তবে নিজের ব্যক্তিগত নাম্বার রেখেছেন সেই গ্রুপে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলেছেন, দলের এই খারাপ ফলের দায় নিয়ে কি তিনি গ্রুপ ছাড়লেন? মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম লড়াইয়ের সঙ্গী ফিরহাদ হাকিম, অন্যতম ভরসার জায়গাও তিনি। সদ্য হয়ে যাওয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো যখন জেলায় ভোটের প্রচারে ব্যস্ত, তখন নিজের কেন্দ্রীয় ভবানীপুর প্রচারের দায়িত্ব গিয়েছিলেন তারই কাঁধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান থেকে পরাজয়ের সঙ্গী ববি যেদিন ক্ষমতাচ্যুত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন, সেই দিনও নিজের একপাশে রেখেছিলেন তাকে। ফলত ববি হাকিমের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহল উত্তাপ যে ক্রমেই বাড়বে, অন্তত দলের সময় একের পর এক নেতা বিক্ষোভের মুখে খুলছেন। সেই সময় ফিরহাদকে নিয়ে চর্চা হবে বলেও তা বলার অন্ত রাখে না। অবশেষে সব জল্পনার যুদ্ধের অবসান তামিলনাড়ুতে। কে সরকার গঠন করবে তা এবার চূড়ান্ত হয়ে গেল। টিভিকে অবশেষে সরকার গঠন করতে চলেছে তামিলনাড়ুতে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বিজয় থালাপতি। কিছুক্ষণ আগেই তার সরকার গঠনের অনিশ্চিত ছিল। ম্যাজিক ফিগার থেকে মাত্র 2টি আসনে দূরত্ব ছিল। দুই দলের সমর্থক সেই দূরত্ব অবসান ঘুচল। কয়েকদিন ধরেই তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে যে নাটক চলতো, তাতে এবার জবনিকা পতন হলো বলে চলে। টিডিকে এখন সংখ্যাগরিষ্ঠতা তামিলনাড়ুর সরকার গঠনের ম্যাজিক ফিগার 118। বিজয় সরকার 108 আসনে জিতত। সরকার গঠনে রাজ্যপালের কাছে গিয়েও বিজয়কে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়ে দেন যে দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং সেই সরকার গঠন করবে। প্রয়োজনে 10টি আসনের জন্য বিভিন্ন দলকে টিভিকে সমর্থনের আবেদন করেন বিজয়। প্রথমে কংগ্রেস, পরে সিপিএম তার দল সমর্থন করেন। 116টি আসনে পৌঁছে যায় টিভিকে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য 2টি আসন প্রয়োজন ছিল। অবশেষে ইউএমএল এবং ভিসিকে সমর্থনের সংখ্যাগরিষ্ঠতা পেল টিভিকে। এখন বিজয় দল টিভিকের কাছে 120টি বিধায়কের সমর্থক রয়েছে। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।